তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বিছানার দিকে তাকিয়ে দেখল বিছানার ওপরে বসে চৈতি উসখুস করছে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞেস করল, কিছু প্রয়োজন তোমার? প্রহনের সার পেয়ে চৈতি মাথা নিচু করে উত্তর দিল, আমার খুব জলতেষ্টা পেয়েছে। এই প্রথমবার প্রহন নিজের নবনী কিশোরী বউয়ের কণ্ঠস্বর শুনল। কি মিষ্টি শোনাল কথাটা! মেয়েটার কণ্ঠস্বর সত্যি কি এত সুন্দর, নাকি আমার কানেই শুধু সুন্দর লাগল? প্রহন দরজার কাছে এগিয়ে গিয়ে গলার স্বর উঁচু করে বলল, আম্মু, আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও। মিসেস ইয়াসমিন তখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সামনে থাকা কাজলকে দেখেই বললেন, কাজল, প্রহনের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা, ফুপ্পি নামাজ পড়েনি। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবৎ প্রহনের রুমে যাওয়ার সুযোগ খুঁজছিল সে। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগটা পেয়েই গেল। ডাইনিং টেবিলের ওপর রাখা পানি ভর্তি জগ আর গ্লাস হাতে প্রহনের রুমের উদ্দেশ্যে চলে গেল কাজল। পিচ্চি, এত গার্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি তো বসে আছি, তাই তেমন কষ্ট হচ্ছে না। প্রহন হাতের তোয়ালেটা চৈতির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ব্যালকনিতে এটা মেলে দিয়ে আসো, যাও। প্রহনের কথা শুনে চৈতি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রহনের অধর পানে। বসা থেকে উঠে দাঁড়াল চৈতি। পা বাড়াতে যাবে, তখনই শাড়ির কুচির সাথে পা আটকে পুড়ে যেতে যেতে পড়ল না। প্রহন আগলে ধরেছিল। চৈতির কোমর ধরে উঁচু করে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতির। ধ্রিম ধ্রিম করে হাতুড়ি পেটা শুরু করল বুকের বা পাশে। হৃদয়স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। চোখ মুখ খিচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটিমিটি হাসছে প্রহন। বাচ্চা একটা মেয়ে, ও নাকি প্রহন চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালেটা নিয়ে বেলকনিতে চলে গেল প্রহন। রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে হাতে পড়তে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকেই এখনো সামলাতে পারো না পিচ্চি, আর এই শাড়ি কি করে সামলে রাখবে? চৈতি মিনমিনে গলায় উত্তর দিল, শাড়ি পরার অভ্যাস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। প্রহন এগিয়ে আসলো চৈতির দিকে। চৈতির সামনাসামনি বসে মুখটা চৈতির মুখের কাছাকাছি এনে বলল, শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে? আমি যে শাড়ির চেয়েও বেশি বেসামাল। প্রহনের কথা শুনে কাশি উঠে গেল চৈতির। গলায় কেমন ঝালঝাল লাগছে। এত কাছ থেকে এত আবেগীয় ভয়ঙ্কর কথা এই প্রথম শুনেছে। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ল চৈতি। নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক অধর দেখে ভীষণ ভালো লাগা কাজ করল পুরুষের সেই কঠিন হৃদয় জুড়ে। দরজায় টোকা পড়ল। প্রহন বসা থেকে উঠে দাঁড়াল। দরকার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল। আম্মু কোথায়? রুমের ভেতর প্রবেশ করতে করতে কাজল উত্তর দিল, ফুপ্পি নামাজ পড়ছে, তাই আমাকে বলল পানি দিয়ে যেতে। কাজলের হাত থেকে পানির জগ নিয়ে প্রহন বলে উঠল, দেওয়া হয়ে গেছে, এবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রহন ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই উল্টাপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। সেই তো, আমার চেয়ে ছোট একটা মেয়েকেই বিয়ে করেছ, তারপরও এত মেজাজ আমার উপর দেখাতে এসো না। চৈতির দিকে তাকিয়ে কথাগুলো বলে রেগে প্রহনের রুম ত্যাগ করল কাজল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন। বিছানার পাশে রাখা টেবিলের উপর পানির জগটা রেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে চৈতির উদ্দেশ্য বলল, নির্ঘাত বিয়ে নামক বাটনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি, মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়িটা বদলে নাও বাচ্চা। কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না চৈতি। সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু প্রহনের বাচ্চা পিচ্চি বলে ডাকা ডাকগুলোর প্রতি প্রচণ্ড বিরক্ত হল চৈতি। কি আজব, আমি কি এখনো ছোট বাবুদের মতো যে আমাকে বাচ্চা ডাকতে হবে? ধরিত্রী তখন নিশিথিনীর গাঢ় অমায়ে সেয়ে গেছে। তবুও শহরের কোলাহল কমল না। গাড়ির হর্নের শব্দে বারংবার কেঁপে উঠছে চৈতি। পরনে তার স্যালোয়ার কামিজ। মা বাবার জন্য মনটা কেমন ছটফট করছে। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 11টা। প্রহন যে সেই বেরিয়েছে আর ফেরেনি। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন। একটা মেয়ের ভীষণ ইচ্ছে ছিল তার, কিন্তু আল্লাহ তার ইচ্ছাটা পূরণ করেছেন চৈতির মধ্যে দিয়ে। মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের মেয়ের চোখেই দেখেন। সর্দার সাহেবের মুখে যখন চৈতির জীবন সংশয় নিয়ে শুনলেন, তখনই প্রস্তাব দিয়ে বসেছিলেন, আপনার আদরের মেয়েকে আমাকে দেবেন ভাই, কথা দিচ্ছি, কখনো অনাদরে অবহেলায় রাখব না। সর্দার সাহেব প্রতিউত্তরে বলেছিলেন, কোন অধিকারে? রেদওয়ান চৌধুরী উঁচু গলায় বলেছিলেন, আমার একমাত্র ছেলের বউয়ের অধিকারে। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো পিচ্চি? পুরুষালীর ভারী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যদের বাইরে সে অন্য কোনো পুরুষের কথা শুনে অভ্যস্ত নয়। প্রহন এক পা করে এগিয়ে যেতে লাগল চৈতির দিকে। বেলকনির গ্রিলের ফাঁক দিয়ে লাল নীল আলো দেখতে ব্যস্ত চৈতি। মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে মন খারাপই কালো মেঘেরা এসে ভিড় জমিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হল প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞেস করল, বাচ্চা, তোমার কি মন খারাপ? চৈতি প্রহনের দিকে চোখ পাকিয়ে তাকাল।
রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো ঠিক তেমনই প্রহনের দিকেও তাকালো। এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হল সে রেগে গেছে। প্রহনের জায়গায় সজীব কিংবা সাদিক থাকলে পিঠে কিল ঘুষি মেরে হাত ব্যথা করে ফেলত, কিন্তু এখানে যে এক অতি অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, এ তো সাহস নেই তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রহন উত্তর দিল, তুমি তো একটা বাচ্চা মেয়ে, তাই তোমায় বাচ্চা বলছি। এইসব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাচ্চা তোমার নাম কি? হাল ছাড়ল চৈতি। অযথা তর্ক করে লাভ নেই। চৈতি, চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলি নাকি পিচ্চি? ছোট থেকেই যখন কাউকে নিজের নাম বলতো তখন সবাই মুচকি একটা হেসে বলতো, বাহ বেশ সুন্দর নাম তো, কে রেখেছে? চৈতি বেশ খুশি হয়ে উত্তর দিত, আমার আব্বু। কিন্তু এই প্রথম প্রহনের মুখে এমন কথা শুনে তাজ্জব বলে লাল চৈতি। কারো নাম শুনে কেউ এমন আজব প্রশ্ন করে? তা জানা নেই চৈতির। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও বলে উঠল, পিচ্চি, উত্তর দিচ্ছ না যে? মা বলেছিল সেদিন রোদ্দুর ছিল, খাঁ খাঁ রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা। গ্রীষ্মের উত্তপ্ত কোনো একদিনে? তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা। তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় আর পরিস্থিতি চঞ্চল চৈতিকেও শান্ত করে দিয়েছে। সে খবর কি প্রহন জানে? না, জানে না। হাত ঘড়িতে সময় দেখল প্রহন। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11র ঘর পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রহন। তারপর রাশভারী গলায় প্রহন চৈতিকে বলল, খেয়েছ বাচ্চা? চৈতি ছোট্ট করে উত্তর দিল, ভালো মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা? সে আবার কে? আপনার আম্মু। সুন্দর তো ব্যাপারটা, ভালো মা বানিয়ে নিয়েছ, ভেরি গুড। প্রহন বেলকনি থেকে রুমের ভিতর যেতে যেতে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো পিচ্চি। প্রহনের পেছন পেছন চৈতিও এলো। বেশ কিছুক্ষণ যাবৎ একটা কথা বলবে বলবে পরেও বলার সাহস হয়ে উঠছে না চৈতির। ডান হাত দিয়ে বাঁ হাতের আঙুল মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করে বলল, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। চৈতির দিকে তাকালো প্রহন। নতুন জায়গায় যে মেয়েটার মন কেন খারাপ ছিল তা এইমাত্র বুঝতে পারল সে। পকেট থেকে মোবাইল বের করে বলল, তোমার আব্বুর নাম্বার তো আমার কাছে নেই পিচ্চি। আমার মুখস্থ আছে। ওয়েল, আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টু শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের অপাস থেকে হ্যালো কে বলে গেছেন টানা 1 মিনিট ধরে। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আছে। কল কেটে দিয়ে চৈতি প্রহনের হাতে মোবাইল বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে না রেখতে পারায় জিজ্ঞেস করে বসে, এমন করলে কেন পিচ্চি? চৈতির সোজাসাপটা উত্তর, জানি না। প্রহন আর কিছু বলল না এই ব্যাপারে। সোফায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল, আর চৈতিকেও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো। এত বড় বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছে? মনে মনে ভাবল চৈতি। মনের মধ্যে ভেসে ওঠা প্রশ্নটা করেই ফেলল চৈতি। প্রহন শোয়া থেকে উঠে চৈতির কাছে আসতেই ঘাবড়ে গেল চৈতি। হাসল প্রহন। নিজের মুখটাকে চৈতির মুখের কাছে এনে মুচকি হেসে বলল, তুমি এখনও অনেক ছোট পিচ্চি, বুঝবে না। চলবে পরের পর্বে।